28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইটার জেটের মিসাইলের আঘাতে মাঝরাতে তেহরান কেঁপে উঠেছিল এক ভয়াবহ বিস্ফোরণে। দাবি করা হচ্ছে এক যৌথ অভিযানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, কিন্তু রহস্যের আসল জান বোনা হয়েছে তার ছেলে মোস্তফা খামেনিকে ঘিরে। কেউ বলছে তিনি মৃত, কেউ বলছে তিনি গুরুতর আহত। এমন অবস্থায় রাশিয়ার কোনো এক গোপন বাংকারে চিকিৎসাধীন, এই কথাটাও কেউ কেউ বলছে। কিন্তু আসল সত্যটা কি? মোস্তফা কি বেঁচে আছেন? আর যদি থাকেন তবে কেন চীন এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো তাকে হন্যে হয়ে পাহারা দিচ্ছে? আজ আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় রাজনৈতিক রহস্য, মোস্তফা খামেনির অন্তরাল এবং তেহরান, মস্কো, বেইজিংয়ের সেই ত্রিমুখী গোপন চুক্তি। বন্ধুরা, স্বাগত জানাই আজকের বিহাইন্ড দ্য সিনের বিশেষ বিশ্লেষণে। ইরানের রাজনীতি মানে এক দুর্ভেদ্য দেয়াল, যার পেছনে কি ঘটছে তা বোঝা সাধারণ মানুষের জন্য অসম্ভব। কিন্তু সাম্প্রতিক অস্থিরতা এবং খামেনি পরবর্তী ইরান নিয়ে যে সমীকরণ তৈরি হয়েছে, তাতে মোস্তফা খামেনি হয়ে উঠেছেন দাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটি। তাকে ঘিরে চীন ও রাশিয়ার যে স্বার্থ কাজ করছে তা বদলে দিতে পারে গোটা বিশ্বের মানচিত্রটি। আজকের ভিডিওতে আমরা তথ্য উৎপাত্ত আর গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জানব মোস্তফা খামেনির বর্তমান অবস্থা এবং তার সঙ্গে পুতিন ও শি জিনপিংয়ের গোপন সম্পর্কে নেপথ্যের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন এক তথ্য যা আপনাকে চমকে দেবে। 28 ফেব্রুয়ারি সে ভয়াবহ হামলার পর ইরান এক নজিরবিহীন অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। হামলার পর শুরু হওয়া 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ বর্তমানে একটি ভঙ্গুর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে, যুদ্ধবিরতির পর্যায়ে রয়েছে। যদি আমি আরও স্পষ্ট করে বলতে চাই, ভঙ্গুর বলা হয়েছে কারণ যে কোনো মুহূর্তে 14 দিনের আগে এই যুদ্ধবিরতিটা ভেঙে যেতে পারে। এই যুদ্ধের শুরু থেকে ইরানের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্নটি হলো, মোস্তফা খামেনি কোথায়? কৌশলগত নিরাপত্তা নাকি শারীরিক অসুস্থতা? গোয়েন্দা তথ্যের গভীর বিশ্লেষণ এবং স্থানীয় সূত্রের বরাতে জানা যাচ্ছে তাকে তেহরানে কোনো সাধারণ হাসপাতালে রাখা হয়নি, বরং রাশিয়ার গোপন স্থানে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। মিডিয়া রিপোর্টে তার গুরুতর আহত হওয়ার খবর প্রচার করা হলেও সমর বিশ্লেষকরা একে দেখছেন একটি কৌশলগত নিরাপত্তা হিসাবে। এর পেছনে মূলত 3টি প্রধান কারণ কাজ করছে। নাম্বার 1, জীবন সুরক্ষা। বড় ধরনের কোনো গুপ্ত হত্যার চেষ্টা নস্যাৎ করতে তাকে মাটির গভীরে রাখা হয়েছে। ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। সর্বোচ্চ নেতা নির্বাচনের এই ক্রান্তিকালে তাকে জনসম্মুখে এনে ঝুঁকিতে না ফেলে পর্দার আড়ালে থেকে তাকে রাহাবার ঘোষণা করা হয়েছে এবং তিনি এখন বর্তমানে আলী খামেনির পরে ক্ষমতায় রয়েছেন, সর্বোচ্চ ক্ষমতার মালিক তিনি, কিন্তু তিনি ধরাছোঁয়ার বাইরে। এ কারণে বলছি তাকে 28 তারিখের পরে কিন্তু আর দেখা যায়নি। এমনিতে তিনি খুব অল্প মিডিয়ার সামনে আসতেন, অন্তরালে কাজ করতে ভালোবাসতেন। এরপরে রাহাবার হওয়ার পর, নেক্সট খামেনি হওয়ার পর তাকে আর দেখাই যায়নি। এই কারণে এই প্রোপাগান্ডাগুলো, এই গুজবগুলো, বিভিন্ন ধরনের নিউজগুলো সামনে আসছে। বিরোধীদের পর্যবেক্ষণ, এটা হচ্ছে নাম্বার 3। মোস্তফার অনুপস্থিতিতে ইরানের অভ্যন্তরে এবং বাইরে কারা শক্তি প্রদর্শন করছে বা কারা বিদ্রোহের সুর তুলছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি, যুদ্ধবিরতির এই 2 সপ্তাহে ইরানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাগুলো ক্যাস্পিয়ান অঞ্চলে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে উত্তর ইরানের সেই গোপন স্থাপনার আশেপাশে S-400-এর মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা বেড়েছে। পশ্চিমারা একে অনিশ্চয়তা হিসেবে দেখলেও তেহরানের ভেতরে এই বার্তাটা স্পষ্ট, মোস্তফা খামেনি নিরাপদে আছেন এবং সঠিক সময়ে তার উপস্থিতি জানান দেওয়া হবে। এর মাঝে তার বিভিন্ন কণ্ঠ এবং ভিডিও এসেছে, পরবর্তীতে AI দিয়ে বানানো ভিডিও এটা বলা হচ্ছে। এখন ওনাকে নিয়ে আসলে যখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একটা দেশের লোকচক্ষুর আড়ালে চলে যান, তাকে নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা হয়। এই জন্য ইরানের সরকারের তরফ থেকে বিভিন্ন সময় তার লিখিত বিবৃতি পড়া হয়, তার ভয়েস দেওয়া হয়, তার AI ভিডিও ছাড়া হয়। এটা বলা যায় তিনি নিরাপদে আছেন। বিরোধীদের চাল বুঝতে এবং যুদ্ধের পরবর্তী ধাপ নির্ধারণে এই গোপন অবস্থান মূলত একটি মনস্তান্ত্রিক যুদ্ধের অংশ। 40 দিনের যুদ্ধের ক্লান্তি এবং অনিশ্চয়তার মাঝে মোস্তফার এই রহস্যময় অন্তর্ধানী এখন ইরানের ভবিষ্যতের তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে।
এখন প্রশ্ন হলো, মোস্তফার সঙ্গে রাশিয়ার সম্পর্কটা কি? মোস্তফা খামেনিকে বলা হয় ইরানের ছায়া শাসক। দীর্ঘ 1 দশক ধরে তিনি রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন, যখন তিনি রাহাবার হননি, তার আগে থেকেও। পুতিনের বাজি ভ্লাদিমির পুতিন জানেন মোস্তফা ক্ষমতায় থাকলে ইরান কখনোই পশ্চিমাদের দিকে ঝুঁকবে না। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ও মিসাইল সরবরাহের পেছনে মোস্তফার বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়। শোনা যায় মোস্তফার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন রাশিয়ান সেরা নিউরোসার্জনরা। মস্কো চায় মোস্তফাকে সুস্থ করে ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসাতে। উনি অলরেডি বসে আছেন, তারপর সুস্থ অবস্থায় বসাতে চান, যাতে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব একচ্ছত্র থাকে। রাশিয়া যদি হয় ইরানের সামরিক ঢাল, তবে চীন হলো মোস্তফার অর্থনৈতিক মেরুদণ্ড। 25 বছরের চুক্তি। চীনের সঙ্গে ইরানের যে $400 বিলিয়ন কৌশলগত চুক্তি রয়েছে, তার অন্যতম প্রধান কারিগর ছিলেন মোস্তফা। ডিজিটাল সার্ভেলেন্স। বেজিং মোস্তফাকে এমন সব উন্নত প্রযুক্তির নজরদারি ব্যবস্থা সরবরাহ করেছে, যা দিয়ে তিনি ইরানের ভেতরের বিদ্রোহ দমন করতে সক্ষম এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার বিরুদ্ধে কী কী ষড়যন্ত্র করছে এবং পার্শ্ববর্তী যে বেসগুলো রয়েছে সেখানে ইরানের বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা তিনি ওয়াকেবল আছেন, সেটা জানেন তিনি, এবং তাকে জানানো হচ্ছে টাইম টু টাইম, এবং চীনের গোয়েন্দা সংস্থার মাধ্যমে, রাশিয়ার গোয়েন্দা সংস্থার মাধ্যমে। কেন চীন মোস্তফাকে চায়? চীন চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, যাতে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাধাগ্রস্ত না হয়। মোস্তফার অধীনে ইরান হবে চীনের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় গ্যারান্টি। ভূ রাজনৈতিক ভবিষ্যৎ। মোস্তফা খামেনি যদি সত্যি সুস্থ হয়ে ফিরে আসেন এবং ইরানের দায়িত্ব গ্রহণ করেন, তবে তা হবে ইসরায়েল ও আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন। কারণ তিনি কেবল একজন ধর্মীয় নেতাই নন, তিনি একজন দক্ষ সামরিক কৌশলীও বটে। চীন এবং রাশিয়ার পূর্ণ সমর্থনে তিনি ইরানকে একটি নিউক্লিয়ার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন। বন্ধুরা, আলোচনা শেষ পর্যায়ে এসে আপনাদের এমন এক বিস্ফোরক তথ্যের মুখোমুখি করতে চাই, যা হয়তো পশ্চিমা সংবাদ মাধ্যমে আপনি খুঁজে পাবেন না। মোস্তফা খামেনির এই অন্তরাল কি কেবল শারীরিক অসুস্থতা, নাকি এটি এক মহাপ্রলয়ের পূর্বাভাস? গোয়েন্দা তথ্যের অলিগলি থেকে যে খবর বেরিয়ে আসছে তা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। অনেকে মনে করছেন ইসরায়েল ও আমেরিকার মিসাইল কেবল তেহরানকে কাঁপিয়ে দেয়নি, বরং ইরানের ভেতরের কয়েক দশকের ক্ষমতার সমীকরণকেও তছনছ করে দিয়েছে। কিন্তু আসল খেলাটা খেলছেন ভ্লাদিমির পুতিন। কথিত আছে কাস্পিয়ান সাগরের তলদেশে যে সুরক্ষিত বাংকারে মোস্তফাকে রাখা হয়েছে, তার চারপাশে নিরাপত্তা দিচ্ছে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর স্পেৎনাজ বাহিনী। কেন? কারণ মোস্তফা কেবল একজন উত্তরসূরি নন, তিনি রাশিয়ার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এজেন্ট অফ ইনফ্লুয়েন্স। যদি তিনি ফিরে আসেন, তবে ধরে নিন তেহরানের আকাশ থেকে ওয়াশিংটনের ড্রয়িং রুম পর্যন্ত এক ভয়াবহ কম্পন অনুভূত হবে। চীনের প্রযুক্তি আর রাশিয়ার সামরিক শক্তির মিশেলে মোস্তফা হয়তো তৈরি করছেন এমন এক নিউক্লিয়ার শিল্ড, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে। অন্যদিকে ইরানের ভেতরে বিদ্রোহীদের জন্য এক চরম সতর্কবার্তা। গোপনীয়তার এই চাদর যেদিন সরবে, সেদিন কি আমরা এক নতুন ইরানকে দেখব, নাকি মধ্যপ্রাচ্য তলিয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের অতল গহ্বরে? রহস্যের সমাধান হয়তো খুব কাছে, অথবা হয়তো অনেক দূরে, কিন্তু একটা বিষয় পরিষ্কার, মোস্তফা খামেনিকে নিয়ে বেইজিং আর মস্কোর এই বাজি হারার জন্য নয়। এই ত্রিমুখী অক্ষশক্তির পরবর্তী চাল কি হতে পারে? মোস্তফা খামেনি কি পারবেন তার বাবার উত্তরাধিকার টিকিয়ে রাখতে, নাকি তাকে কেন্দ্র করে শুরু হবে ইরানের গৃহযুদ্ধ বা ইসরায়েলের সঙ্গে আরও ভয়ঙ্কর যুদ্ধ? রাশিয়ার নিউরোসার্জনরা কি পারবেন এক নতুন ইতিহাস লিখতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী বিশ্লেষণের শক্তি। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। তবে মনে রাখবেন, পর্দা নামলেও খেলা কিন্তু এখনও শেষ হয়নি। কাল ঠিক এই সময়ে ফিরছে আরও বড় কোনো রহস্যের ব্যবচ্ছেদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত খবর সংযোগের সাথেই থাকুন, চোখ রাখুন সত্যের গভীরে। ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।